কন্ট্রাক্ট কিলিং তারেক সাইদের কথা বললো। এখন এই জিনিসটা কিন্তু কখনো সারফেস হয় না বা কেউ বলার সাহস পায় না। অ্যাকচুয়ালি কন্ট্রাক্ট যেটা ছিল নজরুল ইসলামকে এবং তার সাথে বাকি 6 জনকে, সেটা তো ইনিশিয়াল প্ল্যান ছিল না, বাট নজরুলকে সরানোর কন্ট্রাক্ট ছিল, এসছিল জিয়ার কাছে, খুনি জিয়ার কাছে। এবং সে খুনি জিয়া পলিটিক্যাল যে কিছু করবার আগে অবশ্যই তারেক সিদ্দিকীর ব্লেসিংটা নিয়ে নিত, তাকে অ্যাটলিস্ট জানাতো। একজন অফিসার, সেনা অফিসার, সেনা কর্মকর্তাদের আমরা যতটুকু জানি যে বিভিন্ন রকম পরীক্ষার মধ্য দিয়ে তাদেরকে আসলে ফাইনালি নিয়োগ দেওয়া হয়। এর মধ্যে সাইকোলজিক্যাল টেস্ট একটা গুরুত্বপূর্ণ পার্ট। তো সবকিছু উঠতে যাওয়ার পরে এরকম একটা বিভৎস খুনি মানসিকতা কিভাবে ডেভেলপ করলো, বা আপনি কাজ করতে যে কি দেখলেন? যেমন মোস্তাফিজ বলছিলেন যে তার মানে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সূচনা হয়েছে টেকনিক্যালের 2 জন ছাত্রকে হত্যার মধ্য দিয়ে। তো আপনি একটু যদি তার মনস্তত্ত্ব বা তার অপরাধের জায়গাগুলো আপনি খুব কাছে থেকে নিশ্চয়ই দেখেছেন, কি মনে করেন, কিভাবে দেখেন আপনি? ধন্যবাদ কনক ভাই। জিনিসটা হচ্ছে আমরা খুনি জিয়া সম্পর্কে আলাপ করছি, আমি তার কোনো র্যাঙ্ক বা মিল, বিকজ তার কোনো কর্মকাণ্ডই আমরা যারা বাংলাদেশের সেনাবাহিনী, গর্বের সেনাবাহিনী সম্পর্কে কথা বলি, সেই র্যাঙ্কের যোগ্য না, বা তার নামের সাথে আমি কখনো তার র্যাঙ্ক বলবো না। প্রথম কথা, আমি খুনি জিয়া হিসেবে তাকে বলেছি সবসময়। তার কোর্সমেটরা সেটাতে প্রচন্ড আপত্তি করেছে, অনেক সময় বলেছে যে কোর্সমেট, আমি বলেছি না, কোর্সমেটের যে সম্পর্ক তার থেকে অনেক বড় হচ্ছে সে যে অপরাধগুলো করে এবং করেছে সেটার সাথে। এখন আমি জিয়া সম্পর্কে, জিয়াকে প্রথম আমি বাংলাদেশ মিলিটারি একাডেমিতে দেখি 1989 সালে, এবং আমার যে জিনিসটা সেই 2 বছরে মনে হয়েছে, সে ছিল অ্যাকচুয়ালি বেসিক্যালি একজন প্রচন্ড ভীতু মানুষ এবং ইনফেরিয়রিটি কমপ্লেক্সে ভুগে। যেমন জিয়াকে বলি, মুস্তাফিজ আছে বলবে, জিয়া কখনো নিজের নামও সঠিকভাবে উচ্চারণ করতে পারে না, তা সে বলতো জেসি জিয়া স্যার, জেসি জিয়া, সে জিয়া কথাটা এবং সঠিকভাবে উচ্চারণ করার মতো। তো তার ইনফেরিয়রিটি কমপ্লেক্স থেকে তারপরে যখন সে সেনাবাহিনীতে অবশ্যই কমিশন পাইল এবং চাকরি করার প্রথম 2-1 বছরের মধ্যে তার মধ্যে আমার সম্ভবত মনে হয় একটা জিনিস কাজ করলো, যে আমি তো আমার মানে প্রফেশনাল এক্সেলেন্স অথবা সততার মাধ্যমে কোনো কিছু আর্মিতে উপরে উঠতে পারবো না। সে তখন অন্য দিকটা চিন্তা করলো যে ঠিক আছে, আমি যদি অন্যভাবে নিজেকে নৃশংসভাবে বা কোল্ড ব্লাডেড মার্ডারার হিসেবে প্রমাণ করতে পারি তাহলে হবে। তাকে আমরা যখন তার সাথে কাছাকাছি স্কুল অফ ইনফ্যান্ট্রি অ্যান্ড ট্যাকটিক্স, সেখানে আমি ট্যাকটিক্সের ইনস্ট্রাক্টর ছিলাম, সে ছিল কমান্ডো ব্যাটালিয়নে এবং স্পেশাল ওয়ারফেয়ার উইং এ ছিল। তখন আমি শুনতাম, যেটা প্রচন্ড গর্হিত একটা কাজ, যারা অফিসার স্টুডেন্ট ছিল তাদেরকে সে লাঠি দিয়ে পিটাতো এবং বাবা মা তুলে গালি দিত। কিসের জন্য? এটা না যে সে তার ভয়টা এবং ইনফেরিয়রিটি কমপ্লেক্স কাটানোর জন্য সে নিজেকে প্রমাণ করার চেষ্টা করতো যে সে প্রচন্ড সাহসী একজন মানুষ। মুস্তাফিজ বলবে যে সে প্যারাজাম দিতে চায় না, সে পালায় বেড়াচ্ছিল সিক করে হসপিটালে, সে দিবে না, তার মনে ভয় আছে। সে জানতো তার এই ভয়টা কাটানোর একটাই 2 নাম্বার উপায় হচ্ছে নিজেকে প্রমাণ করা সে খুব সাহসী একজন লোক, এবং পরবর্তীতে যা রূপান্তরিত হয় সে নৃশংস একজন লোক। তো আমরা তাকে বলা শুরু করলাম ক্র্যাকহেড জিয়া, এবং ক্র্যাকহেড জিয়াকে আমি পরবর্তীতে কোথায় আবিষ্কার করলাম, যখন আমি এমবিএ করি এমআইএসটিতে 2006-7 সালে, তখন 7-8 সালে, তখন শুনলাম যে সে মেজর জেনারেল মাহবুব হায়দার খান, পরবর্তীতে এমএস, এবং উপদেষ্টা, সামরিক উপদেষ্টা তারেক সিদ্দিকী, তাদের যেই সমস্ত প্রপার্টি আছে ঢাকা এবং অন্যান্য জায়গায়, সেগুলার কেয়ারটেকার হিসেবে কাজ করে সে। তখনও সে কিন্তু র্যাবে আসে নাই। তার বেসিক জব হচ্ছে সে তাদের কৃপা পাওয়ার জন্য সে সেগুলা ম্যানেজ করে, যেহেতু দুইজনই তখন মোটামুটি ক্ষমতার থেকে অনেক অনেক দূরে। দেন সেই কেয়ারটেকার থাকা অবস্থায় হয়তো তার মনস্তত্ত্বে একটা জিনিস ঢুকলো যে না, আমার তো একটা সুযোগ আছে। যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলো 2009 সালের জানুয়ারিতে, তখন সে চিন্তা করলো আমার আরো উপরে যাওয়ার উপায় আছে। দেন সে র্যাবে জয়েন করার পরে যে কাজগুলো করলো সেগুলো হচ্ছে তার আরেকটা স্তরে উঠা, যেখানে সে নিজেকে প্রমাণ করবে উপরে উঠবার জন্য যে সে নৃশংস খুনি হতে পারে। মুস্তাফিজ এক্সাম্পল দিল, তেজগাঁ পলিটেকনিক ইনস্টিটিউটের যে 2 জন ছাত্রকে সে রাতের বেলায় মারলো, এবং সেইটার পরে
আমার সাথে জিয়ার তার 2 দিন পরে কথা হয়। আমি বললাম যে তুমি এই কাজটা কেন করলা, তোমার কি কোনো এভিডেন্স বা কিছু আছে? তার সে সম্পূর্ণ নির্বিকার, এই যেই হাসি আপনারা সেদিন টিভিতে দেখলেন সে একই ধরনের হাসি তখন তার শুরু হলো যে তো কি হয়েছে, আমার কি কেউ কিছু করতে পারবে? তো এবং পরবর্তীতে আমি যখনই তার সাথে আমার 6 মাসের মতন একসাথে ক্লোজলি কাজ করে, যদিও আমি ভিন্ন জায়গায় ছিলাম, ভিন্ন ডিপার্টমেন্টে ছিলাম, কাজ করার অভিজ্ঞতা থেকে আমি কিছু জিনিস বলতে পারি যে জিয়া তার যে ইনফেরিয়রিটি কমপ্লেক্সটা কাটানোর জন্য সুপেরিয়রিটি কমপ্লেক্সে যাওয়ার চেষ্টা করত, সেখানে তার 4টা জিনিস ছিল। সে মনে করতে এই 4টা জিনিস অবলম্বন করে সে পারবে। একটা হচ্ছে ব্ল্যাকমেইল করা, যেহেতু আওয়ামী লীগ সরকার তাকে এমন গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে নিয়ে আসলো, প্রথমে র্যাবে, পরে এনএসআই তে, পরে তো এনটিএমসি, যে ব্ল্যাকমেইল করা। সে শিখলো অ্যাকচুয়ালি ডিজিএফ এর সাথে যে কিভাবে ব্ল্যাকমেইল করে বিজনেসম্যান, পলিটিশিয়ান বা অপোজিশন পলিটিক্যাল পার্টিকে দমানো যায়। সেটা থেকে সে তার মাথায় একটা চিন্তা আসলো, এটা তো আমি নিজের জন্য ব্যবহার করতে পারি। এবং তার মোস্তাফিজ বলবে $77 মিলিয়ন ইকুইভ্যালেন্ট যেটা, সেটা প্রায় 925 কোটি টাকা বাংলাদেশি টাকায়। আমি সবাইকে বলছি যে ঠিক আছে, সে ইভেন খুনি না, আমি তাকে খুনি জিয়া বলছি, আপনারা আপত্তি করতে পারেন যে কিছু তো প্রমাণিত হয় নাই, কিন্তু কিভাবে একজন সামরিক অফিসারের বাসায় তার, সে বিদেশে কত টাকা পাচার করেছে সেটা আরেকটা জিনিস, সেটা পাওয়া যায় সেটাতে। তো ব্ল্যাকমেইল করে সে কিন্তু শুধুমাত্র বিরোধী দল বা ব্যবসায়ীদের দমন করা বা তাদেরকে আওয়ামী লীগের কাছে সবকিছু বিক্রি করে দেওয়ার যে জিনিসটা ডিজিএফআই করে, সেটার বাদে সে নিজের একটা সম্পদ গড়ে তোলা শুরু করলো, যেটা সে মনে করলো তার কাজে লাগবে। দ্বিতীয়ত যে জিনিসটা কন্ট্রাক্ট কিলিং, তারেক সাইদের কথা বললো। এখন এই জিনিসটা কিন্তু কখনো সারফেস হয় না বা কেউ বলার সাহস পায় না। অ্যাকচুয়ালি কন্ট্রাক্ট যেটা ছিল নজরুল ইসলামকে এবং তার সাথে বাকি 6 জনকে, সেটা তো ইনিশিয়াল প্ল্যান ছিল না, বাট নজরুলকে সরানোর কন্ট্রাক্ট এসছিল জিয়ার কাছে, খুনি জিয়ার কাছে। এবং সে খুনি জিয়া পলিটিক্যাল যে কিছু করবার আগে অবশ্যই তারেক সিদ্দিকীর ব্লেসিংটা নিয়ে নিত, তাকে অ্যাটলিস্ট জানাতো। সেখানে সে তার র্যাবে ঊর্ধ্বতন কে আছে তাকে জানানোর কোনো দরকার নেই, তার কাছে হলো তারেক সিদ্দিককে সে জানায় রাখতো। এবং তারেক সিদ্দিকীর সাথে তার যখন ব্যাটে বলে ম্যাচ হয়ে গেল যে ঠিক আছে এটা একটা জিনিস করা যায়, সেই তখন তারেক সাইদ যে র্যাব 11 অধিনায়ক ছিল তাকে দিয়ে কাজটা করা, এবং বাকিটুকু আপনারা মুস্তাফিজের কাছ থেকে শুনেছেন। তো এই ধরনের কন্ট্রাক্ট কিলিং যে শুধুমাত্র যেটা আমরা জানলাম সেটা না, অন্য অনেক ক্ষেত্রে, এবং একটা ধারণা আছে যে 250 থেকে বেশি কন্ট্রাক্ট কিলিং শুধুমাত্র, সেটা আমরা বলছি নাকি বিরোধী দলকে গুম করা বা এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স যেটা আমরা, বা ফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স যেটা, সেটা বাদে সে কন্ট্রাক্ট কিলিং করেছে 250-এর বেশি। এবং সেই ক্ষেত্রে মুস্তাফিজ বলেছে যে জিয়া জানে টেকনিক কিভাবে। আমি কতগুলো বলছি খুব স্বাভাবিকভাবে। চিন্তা করেন যেই সমস্ত পরিবার যাদের ভাই, বাবা বা আত্মীয় এই নৃশংসতার শিকার, তাদের কাছে হয়তো অনেক খারাপ লাগবে, সরি আমি দুঃখিত, বাট বলতে হচ্ছে, সে জানে কতটুকু মাটির নিচে পড়তে হবে, সে জানে পেট কিভাবে খালি করে সেই লাশকে মাটির নিচে রাখতে হবে, অথবা কিছু ক্ষেত্রে সেগুলোকে ইন্ডিয়াতে নিয়ে গিয়ে ফেলতে হবে, বিকজ তার তো ইন্ডিয়াতে অবাধ যাতায়াত ছিল। সে T1 সিকিউরিটি ক্লিয়ারেন্স ইন্ডিয়া সরকারের কাছ থেকে তার আছে, যেটা তার বাদে অতীত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছিল। যে কোনো সময় যে কোনো ক্লিয়ারেন্স, কোনো কিছু দরকার হবে না, তারা সে যে কোনো সময় যেতে পারে, সে সেইগুলো জানতো। আরেকটা জিনিস যেটা আছে সেটা হচ্ছে মানি লন্ডারিং। এই পতিত আওয়ামী লীগ সরকার এবং শেখ হাসিনার যেই সম্পদ, সেগুলো কিন্তু সরাসরি তারা হোয়াইট মানি করবার জন্য কোথাও পাঠায় নাই। জিয়ার এইটুকু বুদ্ধি আছে এবং ছিল, বিকজ সে কিন্তু হাতে কলমে আজকে একটা জিনিস শিখছে, পরের দিনই সে সেটার এক্সপার্ট হয়ে যাচ্ছে। তাকে আমি সুপার হিউম্যান বলবো না, ইনহিউম্যান বলবো, বাট মোস্তাফিজ হয়তো আমার সাথে এগ্রি করবে, জিয়া একদিন কারো কাছ থেকে জিনিস শেখার পরদিন পরে সে সেটাতে চ্যাম্পিয়ন হয়ে যেত, এবং খারাপ কাজগুলোতে। তো মানি লন্ডারিং এর জিনিসটা সে বেসিক্যালি ভারতের মাধ্যমে করত, এবং বাকিটুকু সে এবং ডিজিএফআই এর অফিসাররা, আপনারা পাসপোর্ট চেক করে দেখবেন, ডিজিএফআই এর সিটিআইবি তে যারা ছিল, শুধুমাত্র তারা আয়নাঘরের সাথে সংশ্লিষ্ট সেটা আমি বলছি না, তারা মানি লন্ডারিং যেটা দুবাই, কানাডা, ইউএসএ, সিঙ্গাপুরে
সরাসরি ব্যাগে করে নিয়ে যাওয়ার সেই কাজটা তারা করতো, প্লাস বাকি সিংহভাগ ধরেন 70% তারা ভারতের 2জন মানি লন্ডারার, যাদের মধ্যে একজন সম্ভবত পরে গ্রেফতার হয়েছে একটা ব্যাংকের কেসে, তাদের মাধ্যমে পাঠাতো এবং জিয়া সেটা নিয়ে যেত ভারতে। সেই মানি পরে হোয়াইট হয়ে বিভিন্ন ইনভেস্টমেন্টে আসতো। আর আরেকটা জিনিস, জমি দখল। মিরপুরে যেটা হচ্ছে শ্যামলীর মোড়ে, যেখানে আপনারা এখন 14 তলা একটা বড় কমপ্লেক্স 73 কাঠার দেখছেন, সেটা বনানী কবরস্থানের পিছনে যে 1 বিঘার জমি এবং হাতের ঝিলে যে 104 একর সম্ভবত, সেগুলো কিন্তু তারেক সিদ্দিক, এটা আপনার হয়তো কর্নেল শহীদের বা কোনো বক্তব্য এসছে কিনা আমি জানি না, সেই জিনিসগুলা তারেক সিদ্দিকীর প্ল্যান, সেগুলা এক্সিকিউট সে করতে, এবং এর বাদে অনেক কিছু থাকতে পারে, বাট যেগুলো প্রমাণ সহ আমি জানি এই 3টা জায়গায় ভূমি দখল, সেগুলো কিন্তু জিয়া তার ফোর্সের মাধ্যমে করতো। সে যে শুধু র্যাবে থাকা অবস্থায় র্যাবকে কাজে লাগাতো তা না, তার এর বাদে ছাত্রলীগ, যুবলীগ, যুব মহিলা লীগের সাথে তার প্রচন্ড রকম একটা কমান্ড ছিল। তাদেরকে বলা ছিল যে জিয়া যেই কাজে তোমাদের সাহায্য চাবে সেটা তোমরা করে দিবা, হাইকমান্ড থেকে বলা ছিল। সুতরাং জিয়াকে যে সবসময় সামরিক বাহিনী অথবা র্যাব, পুলিশের উপর নির্ভর করতে হতো তা না। এই ভূমি দখল গুলাতে সে তাদেরকে ব্যবহার করে করেছে, এবং সবকিছুতে তার একটা 10% থাকতো, মানি লন্ডারিং 3% তার থাকতো পার্সেন্টেজ। তো এই ব্যবসায়িক বুদ্ধিগুলো কিন্তু তার মাথায় হঠাৎ করে আসে নাই। আমরা যে জিয়াকে দেখেছি ট্রেনিং এর সময়, সেই জিয়া আর পরবর্তীতে যে জিয়া, সে একজন নৃশংস খুনি হয়ে উঠল, নৃশংস একজন অত্যাচারী হয়ে উঠল, এবং কিভাবে জনগণের সম্পদকে আওয়ামী লীগের বিভিন্ন নেতা এবং ছাত্রলীগ বা যুবলীগের সহায়তায় গ্র্যাব করে সেটাকে সেই থেকে একটা অংশ নিজের জন্য বানানো যায়, সেটা সে করলো। সো সবকিছু আমার মনে হয় দিন শেষে সে একজন প্রচন্ড ভীতু অফিসার, বাট একই সাথে সেই ভীতু অফিসারটা তার ভয়টুকু কাটানোর জন্য একটা মুখোশ নিল, যেখানে সে একজন প্রচন্ড নৃশংস এবং সাহসী লোক সে দেখানোর চেষ্টা করলো, এবং সে বিলিভ করতো যে, আমি আপনাকে একটা ইনসিডেন্ট বলি, সরি। জি প্লিজ। হেফাজতের ইসলামে 5 এবং 6 তারিখ রাতে যখন ক্র্যাক ডাউনটা হলো, অসংখ্য লোককে মারা হলো, এটা লোকে বলে যে না, আমি হয়তো অনুমানের উপর নির্ভর করে বলছি। না, আমি অনুমানের উপর নির্ভর করে বলছি না। আমি আপনাদেরকে যে ইনসিডেন্ট গুলোর কথা বলছি এবং হয়তো পরেও বলবো, সেগুলো প্রত্যেকটা সমর্থিত, এবং আমার সুযোগ হলে আমি সেটা বাংলাদেশের আদালতে অবশ্যই নিজে হাজির হয়ে বলবো। এখন তখন যে প্ল্যানিংটা হলো সেদিন দুপুরে, যে কিভাবে এটাকে দমন করা হবে, এবং একটা মিশন স্টেটমেন্ট দেওয়া হলো, যেখানে পুলিশ র্যাবের বেশ কিছু অফিসার লেভেলের লোকজন ছিল। তো যখন বলা হলো যে আমরা তাদেরকে এই স্পট গুলোতে কর্নার করে সেখানে তাদেরকে মারবো, তখন পুলিশের 2জন এসপি তারা কিন্তু স্বাভাবিকভাবে জিনিসটা প্রতিবাদ করে বলে যে না, তারা একমত হয় নাই, তারা জানে জিয়া পাওয়ারফুল। তারা বলল যে এটা তো পলিটিক্যাল একটা মুভমেন্টের পার্ট, এদেরকে আমরা, তারা তো টেরোরিস্ট না, তাদেরকে আমরা মারবো কেন? এখন দেখেন, জিয়ার মনস্তত্ব, শেখ হাসিনার মনস্তত্ব একই। জিয়ার রিপ্লাইটা ছিল যে এই যারা বলতেছে এরা টেরোরিস্ট না, তারাই টেরোরিস্ট। আমাদের এই মিটিং এ যারা বলবে যে এরা টেরোরিস্ট, হেফাজতের ইসলামের লোকজন টেরোরিস্ট না, আমি বলবো তারাই টেরোরিস্ট। একইভাবে যে শেখ হাসিনা সরকারকে প্রশ্ন করবে সে রাজাকার, সেই ধরনের একটা মনস্তত্ব জিয়ার মধ্যে কাজ করত। তো আমি যদি সময় থাকে আপনাদেরকে আরো 2-1টা জিনিস বলতে চাই। যেমন আপনারা জানেন কিনা জানি না, মুস্তাফিজ হয়তো জানতে পারে, 2013 সালের সেপ্টেম্বরে যখন তারেক সিদ্দিকীর সাথে তৎকালীন সেনাপ্রধান ইকবাল করিম ভুইয়া, জেনারেল ইকবাল করিম ভুইয়া, এবং তার যে ডিরেক্টর মিলিটারি অপারেশনস জগলুল আহমেদ, ব্রিগেডিয়ার জেনারেল জগলুল আহমেদ, তাদের যে কোনো একটা ব্যাপারে তারা বিস্তারিত আমি জানি, কারণ তখন আমি দৌড়ের উপরে, তারা আমার নামে 13টা মিথ্যা মামলা দিয়েছে, যুবলীগ, যুব মহিলা লীগ, এই সমস্ত দিয়ে। আমি তখন কিভাবে বাংলাদেশ থেকে পালাবো, এবং জিয়া তাদেরকে সহযোগিতা করছে আমাকে আটকানোর জন্য। আমি রাতের পর রাত গাড়িতে বসে থাকছি, আমার বাচ্চারা গাড়ির ভিতরে এই ছোট বোতলে তারা তাদের পেশাব করছে, এইভাবে আমাকে থাকতে হচ্ছে। বাট সে অবস্থায় আমাকে জিয়ার টিমের ভিতর থেকে একজন জানালো যে সেনাপ্রধান ইকবাল করিম ভুইয়া এবং ব্রিগেডিয়ার জেনারেল জহুরুল আহমেদকে হত্যার একটা পরিকল্পনা করা হচ্ছে, যেটা তারেক সিদ্দিকীর ব্লেসিং এ জিয়া করছে। আমি বললাম যে তোমার কি কোনো প্রমাণ আছে সেখানে? সেই অফিসার আমাকে অনেক সাহায্য করেছে সেই দুঃসময়।
আমাকে সেফ, পুলিশ কিভাবে আমার পিছনে আছে, আদালত কিভাবে আমার বিরুদ্ধে পরিকল্পনা করছে, সেই জিনিসগুলো সে আমাকে বলতো। তো সে আমাকে একটা অডিও শোনালো যেখানে তারা কল ট্র্যাক করছে সেনাবাহিনী প্রধান। চিন্তা করে দেখেন, সেনাবাহিনী প্রধান, তার উচ্চতাটা কোথায় সেনাবাহিনীর ভিতর অথবা জাতির মাঝে, এবং ব্রিগেডিয়ার জেনারেল জহুরুল আহমেদের 4টা কল তারা আমাকে বললো, এবং সেখানে তারা একটা জিনিস আলাপ করছেন, তার কথার মাঝখানে তারেক সিদ্দিকীর কথা দু একবার, তারা কোনো খারাপ কিছু আলোচনা করছিলেন না। তারা সম্ভবত হেফাজত রিলেটেড কোন একটা জায়গা থেকে যেই সমস্যাটা তৈরি হয়েছে পরবর্তীকালে, সে ব্যাপারে কিছু একটা আলাপ করছিলেন। তো আমি বললাম তুমি কিভাবে নিশ্চিত হলে? বললো আমাকে অর্ডার দেওয়া হয়েছে টিম রেডি করার জন্য, যে একটা নাটক সাজাতে হবে যেখানে সেনা প্রধান এবং ডাইরেক্টর অফ মিলিটারি অপারেশনস ব্রিগেডিয়ার জেনারেল জহুরুল থাকেন তেমন জায়গায়, তাদেরকে যে কোনো স্টেজ করে তাদেরকে হত্যা করা হবে। সে কিন্তু কথাগুলো বলছে জিয়া সম্পূর্ণভাবে মানে একজন সাইকো যেভাবে কথা বলে সেইভাবে। আমি তখন জানি না, আমি নিজে দৌড়ের উপরে আছি, নিজে পালিয়ে আছি। আমি তখন অবসরে আছি, কিন্তু পালিয়ে আছি এলপিআর। দেন আমার একটা সুযোগ হলো, আমি শুধু ব্রিগেডিয়ার জেনারেল জহুরুলের কাছে দেখা করলাম যে স্যার আমি আপনার স্টুডেন্ট ছিলাম, একটা ব্যাপারে একটু সাহায্যের জন্য এসেছি আমার। দেন এখন ওনার অফিসে যাওয়ার পর আমার যেটা মনে হলো, তারা তো তাদের কল ট্যাপ করছে, আমি তো ওনার সাথে কথা বলতে পারবো না, সেইটুকু ভয় আমার মধ্যে কাজ করছিল। তো উনি কোনোভাবে আমার ইঙ্গিত বুঝতে পারছেন না যে আমি বলছি যে একটু খোলা বারান্দায় বা কোথাও দাঁড়াই। পরে আমি ওনার সামনে বসে নোটপ্যাড ছিল, সেটাতে লিখে বললাম যে স্যার খুবই আর্জেন্ট, বাইরে গিয়ে কথা বলি। এখন তখন মনে রাখতে হবে তার আগে একটা নাটক সাজানো হয়েছিল, একটা সেনা অভ্যুত্থানের কথা বলে 2012 সালে, যেখানে 16 জন নিরীহ অফিসারকে শাস্তি দেওয়া হয়েছে। তো তখন সবার মধ্যে একটা ভয় আছে যে আমি একটা অফিসারের সাথে, দ্যাট টু সে রিসেন্টলি রিটায়ার করে এলপিআর আছে, আমি কি আলাদাভাবে কথা বলবো? তারপরও উনি ভালো মানুষ, উনি বাইরে আসলেন। তখন ওনাকে আমি বললাম যে স্যার আমি বিস্তারিত বলতে পারছি না, শুধু আপনি এতটুকু চেক করেন, আপনি সেনাপ্রধানকে এবং আপনাকে বাঁচান, বিকজ জিয়া তার একটা টিম নিয়ে, যেখানে কিছু লোক আছে হয়তো র্যাবের, আর্মির কেউ নাই, বাট তাদেরকে নিয়ে কিছু খারাপ কিছু প্ল্যান করছে। উনি বললেন যে তুমি কিভাবে কনফার্ম হলো? আমি বললাম যে স্যার আমি আপনাকে সেটা বলতে পারবো না, কোনো প্রমাণ নাই, বাট ইফ ইউ বিলিভ মি, আপনি নিজের এই সেফটি এবং সেনাপ্রধানের সেফটিটা দেখেন। এবং আমি জানি না, বিকজ তার 3 দিন পরেই আমি কিন্তু সুযোগ পেয়ে বাইরে পালায় আসি আমার পরিবার সহ। তারপরেটুকু আমি জানি না, বাট লেটার অন আমি ইন্টারনেটে সার্চ করে দেখেছি ব্রিগেডিয়ার জেনারেল জহুরুলকে রিটায়ার করতে হয়েছে, বাট আলহামদুলিল্লাহ ওনারা ভালো আছেন, বেঁচে আছেন। তো দেখেন, জিয়ার কাছে কিন্তু কখনোই মনে হয় নাই যে এই যে কাজগুলা, সেগুলা যে আইনের দৃষ্টিতে গর্হিত তা না, সেগুলা যে কোনো ধরনের মানবিকতার বিচারে, যে কোনো ধর্মের বিচারে সেগুলো অত্যন্ত গর্হিত কাজ। সেগুলো সে করেছে শুধুমাত্র তার কাছে এইটাই মনে হচ্ছে আমাকে লোকে কখনো তুচ্ছ অবহেলা করবে না। আমরা কোর্সমেটরা যেমন বলতাম ক্র্যাকেড। তো সে নিজেকে প্রমাণ করার চেষ্টা করেছে কিভাবে? নৃশংসতার মাধ্যমে। এবং সেই ক্ষেত্রে আওয়ামী লীগ বা তার সাথে সংশ্লিষ্ট যারা আছে তাদের আদর্শ পালন করে, এবং নিজের আখের গুছানোর জন্য তার কাছে যে টুলগুলো আছে, এই যে মোস্তাফিজ বললো এনটিএমসির যে কিটটা পাওয়া গেছে, সেটা পাওয়া গেছে বিকজ সেটা সে তার নিজস্ব ব্যবসায়িক ব্ল্যাকমেলের জন্য করতো। সরকার বা ডিজিএফআই এর আদেশে যে ব্ল্যাকমেল গুলো, তার বাদে নিজস্ব রোজগারের জন্য সেগুলা করতো, সেগুলা লাখ টাকা না, সেগুলা কোটি কোটি টাকা সে সেখান থেকে বানাচ্ছে।